8 বছর আগে আমি সন্ধ্যারতিতে দেখছিলাম যে কিছু একটা জিনিস তার মধ্যে একটা কিছু জ্বলছে, যেটা আমি স্টিল এখনো দেখতে পাই। এটার দাম হলো 30 টাকা। পুজো করিয়ে আমি যখন তাকে রাখছি, সে দেখছি যে ওই নর্মাল যেমন ভাবে রাখা, পুজো না করা, এই জিনিসগুলোর আমাকে করতে দিচ্ছে না। এই বাস্তু জিনিসের মধ্যে আমাদের পুরো লাইফস্টাইল কিন্তু ইনক্লুড আছে। উত্তর পূর্ব কোণ যার বাস্তুর দিকে আছে তার পুরো বাস্তুটা কিন্তু একটা পজিটিভ ভাইবস এমনিই এনে দেবে। টয়লেট উত্তর পূর্ব কোণে রাখা মানে বাড়িতে শুধু রোগ না, বড় বড় রোগ, মানে ক্যান্সার রোগের মতো রোগ আসবে। আর দক্ষিণ দিকে অনেক সময় করে ফেলে। আমি তো বলবো পশ্চিম দিকে রান্নাঘর হওয়াটা ভীষণ ভালো। সব সময় বাস্তুতে বলা হয় ডিপ রং মানে বেগুনি কালার যেন ঘরে কখনোই না করা হয়। শোবার ঘরে কখনো ঠাকুরের কোনো চিত্র বা ঠাকুরের কোনো ক্যালেন্ডার শোবার ঘরে দেওয়া যাবেই। আমাদের বাথরুম সব সময় পরিষ্কার করে রাখতে হবে। আমি ভালো কিছু করতে পারবো, আমার নেগেটিভ কিছু আছে সেগুলোকে আমাকে সরাতে হবে, কিছু ভালো ভাববো। এই মেডিটেশনের মূল জিনিস কিন্তু এটাই, মূলাঙ্ক। হ্যাঁ, নিউমারোলজিস্টের এখন মেইন জিনিস হলো মূলাঙ্ক। সব সময় যদি আমি বলি আমার নিজেরটা ভালো হোক, আমার নিজেরটা ভালো হোক, আমার নিজেরটা ভালো হোক, ঈশ্বর কখনো দেখে না। নমস্কার, আজকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি নিবেদিতা মণ্ডল ঘোষ ম্যাডামকে। নমস্কার ম্যাডাম। নমস্কার। আচ্ছা, প্রথমেই জানতে চাইবো, সেটা হচ্ছে আমার অনেক দর্শক বন্ধুরাও জানে যে আপনি তো একজন খুব প্রখ্যাত স্কিন এবং হেয়ারের একজন বিউটিশিয়ান বলতে পারি, বা কেয়ার স্পেশালিস্ট বলতে পারি, তো কসমোটোলজিস্ট। তো তার সঙ্গে আপনার এই স্পিরিচুয়ালিটি দিকে যে ন্যাক বা সেই দিকে জার্নি, এবং আপনি খুব প্রখ্যাত বাস্তুর কাজ করেন, অনেক মানুষকে টিপস দিয়ে থাকেন, আপনি নিউমারোলজি করেন। তো এই জার্নিটা জানতে চাইবো, মানে আপনি কখন ফিল করলেন যে আপনার মধ্যে একটা স্পিরিচুয়ালিটি ক্ষমতা আছে? এই জার্নিটা যদি বলতে চাই, এই জার্নিটার পিছনে যেতে হবে, মানে সেটা হলো অনেকটাই পিছনে। তখন আমি ক্লাস 12 প্রথম কেদার যাই। তো আগেকার দিনে কেমন হতো, মায়েরা কেমন হতো যে পিরিয়ডস হলে কেদারের মতো জায়গায় গিয়ে বাইরে বসিয়ে রাখা। না, সেটা তো এখনো বোধহয় আছে, মানে ওই সময়টা তো কেউ মন্দিরে পুজো দিতে দেয় না। মানে আমার যেই সময়ে, যেমন আমার এখন বয়স, তো আজ থেকে আরো যদি 20-22 বছর আগেকার সময় যাই, তখন আমি গিয়ে একা একা বসে আছি। তো যারা গেছিল সবাই চলে গেছে, ভিতরে চলে গেছে, চলে গিয়ে আমি একা একাই বাইরে বসে আছি ঠান্ডার জায়গায়। মন খারাপ যে এত কাছে এসেও বাবার দর্শন পাচ্ছেন না? না না না, তখনও না আমি জিনিসটা তো বুঝেইনি। মানে কেদার মানে কেদারে ঘুরতে গেছি, কেদারের যে কি বিশেষত্ব মাহাত্ম্য এসব আমি কিছুই বুঝিনি। সুতরাং আমার কিন্তু অত কিছু মনেও হচ্ছে না যে আমাকে মা বলে গেছে যে বাইরে বসে থাকতে হবে কারণ পিরিয়ডস হয়েছে, তো আমি বাইরে বসেই আছি। আর তখন তো পিরিয়ডসও বলতো না, শরীর খারাপ, যাই হোক। তো আমি আমার নিজের থেকে যেটা দেখলাম, আমি মন্দিরে। আচ্ছা, বাইরে বসে আপনি ফিল করলেন, আপনি ভিতরে? না না না, আমি তখন এত বেশি হিন্দিও জানতাম না যে অনেক বেশি হিন্দিতে কথা বলা বা বোঝা। আমাকে কেউ এসে জিজ্ঞাসা করলো বা প্রশ্ন করেছে যে হিন্দিতেই, যে তুমি এখানে বসে কেন, সবাই তো ভিতরে। তো আমি তাকে বলেছি যে আমাকে তো বারণ করেছে যেতে। তো সেই তো আমি, আমার সব থেকে অবাক করা যে জিনিস, আমি হিন্দি তো বলতেও পারতাম না, আমি বুঝতেও পারতাম না, তাহলে আমি কাকে সেটা বোঝালাম? তারপর আমি ভিতরে গেছি, আমাকে বোঝানো হচ্ছে ওটাকে জড়িয়ে ধরো, ওটা একটা পাহাড়ের চূড়া, এটা কিন্তু কিছুই না, তুমি যেরকম মনে ভেবেছো এটা কিছুই না, তুমি দেখো এটা ভালোভাবে, এটা শুধু একটা পাহাড়ের চূড়া, তুমি ওটাকে ধরো। তো আমাকে ধরানো হলো। আমি দেখলাম, আমি যেমন সব দেয়া থাকে না, হলুদ, লাল তো না, হলুদ দিয়ে নানান কিছু করা। তো আমি সেটাকে ফিল করলাম, হাত দিলাম, আমার খুব ভালো লাগলো। তারপর আমি বাইরে এসে আমার সেখানেই বসে আছি। তো মারা ফিরে এসছে প্রায় 15 মিনিট মতো পর, আমাকে এসে বলছে নানান কিছু। আমি তো সবই দেখেছি। মায়েরাও অবাক। হ্যাঁ, মা বলছে যে তুই দেখেছিস, মানে বললাম হ্যাঁ। এবং এক্স্যাক্ট এটা উপলব্ধি করলেন আপনি? না, অবশ্যই মাহাত্ম্য তো আছেই, ডেফিনেটলি আমরা বুঝতে পারছি আপনিও খুব ইমোশনাল হয়ে পড়েছেন। আচ্ছা, তারপর থেকে কি আপনার এই ঈশ্বর সাধনা? না না, আমি লাস্ট গেছি তারকেশ্বর। আচ্ছা। ওটা
এই 8-9 বছর আগেকার কথা। ওখানে গিয়ে যে সন্ধ্যারতিটা হয় না, আমি ওখানে গ্রিল ধরে দাঁড়িয়েছিলাম। আমি কিন্তু কিছুই করিনি বা কোনো কিছু না। আমি বিয়ের পর থেকে না কখনো পুজো দিতাম, এত বেশি কিন্তু আমি ওই নাস্তিকও ছিলাম না, আবার এত আস্তিকও না, এত রিচুয়াল হয়তো না না না, এত কিছু ভাবতামও না। কিন্তু আমার বন্ধুরা, মানে আমি যেহেতু হস্টেলে বড় হয়েছি, আমার বন্ধুরা কিন্তু আমাকে সেই ক্লাস 9-10 থেকে বলতো তোর মধ্যে না একটা অন্য কিছু আছে, মানে তুই কোনো প্রবলেম হলে তুই যখন বলিস, কোনো সলিউশন দিস, তোর মধ্যে একটা কিরকম একটা অন্যরকম একটা ভাব আছে, জানিস তো, যার জন্য তোর মধ্যে খুব সহজেই সবাই ইনক্লুড হয়ে যেতে পারে, এবং পজিটিভ একটা মানে ভাইবস, যেগুলো এখন এখন সেই ছোটবেলাকার বন্ধুদের সেই কথাগুলো এখন ফেসবুক থ্রুতে লিঙ্ক আপ হয়ে এখন বেশি করে বুঝতে পারি যে হ্যাঁ, তখন যে কথাগুলো বলতো তার মানে কিছু তো কানেক্ট ছিলই। তো ওই যে 8 বছর আগে আমি সন্ধ্যারতিতে দেখছিলাম তারকেশ্বরে পুজো দিচ্ছিল, তো আমি কিন্তু ওরকম কিছু ফিল করিনি। আমি জাস্ট গ্রিলটা ধরে আমি চোখ বন্ধ করে শুধু দেখছি যে কিছু একটা জিনিস তার মধ্যে একটা কিছু জ্বলছে, যেটা আমি স্টিল এখনো দেখতে পাই। মানে আমি চোখ বন্ধ করছি, মানে সেই যে মূর্তিটা এবং ভিতরে কিছু একটা জ্বলছে। আচ্ছা, এটা আমি মানে মানে পুরোপুরি মানে আমি বুঝতে পারি। তো মানে এই যে হর হর মহাদেব, এর যে না অবশ্যই, মানে এটা তো সাউন্ড ভাইব্রেশনটা সাংঘাতিক পজিটিভ একটা এনার্জি তৈরি করে, আমরা জানি ইউনিভার্সে। তো তারপরে আপনি আপনার এই স্পিরিচুয়াল ক্ষমতাটাকে বাড়ালেন কিভাবে? মেডিটেশন করে? না, আমার মেয়ের একটা প্রবলেম হয়েছিল, সেই প্রবলেমের জন্য বলা হয়েছিল যে বাবা ভোলানাথকে প্রতিষ্ঠা করতে হবে। আচ্ছা, বাড়িতে? বাড়িতে। আচ্ছা। এবার সেটা নানান ব্রাহ্মণ ডেকে প্রতিষ্ঠা করা হলো। তো এই যে ভোলানাথটা, এটার দাম হলো 30 টাকা। যেখানে কিনতে গেছি তার পরের দিন পুরো বন্ধ, সমস্ত দোকান ঘুরে কোনো দোকানে নেই, একটা দোকানে এই এই ভোলানাথটাকেই পাওয়া গেছে এবং একটাই ছিল। সেটাকে নিয়ে বাড়িতে আসা হলো, পুজো করা হলো। পুজো করিয়ে আমি যখন তাকে রাখছি, সে দেখছি যে ওই নর্মাল যেমন ভাবে রাখা, পুজো না করা, এই জিনিসগুলোর আমাকে করতে দিচ্ছে না। মানে প্রত্যেক, এনার তো চাহিদা কিছুই নেই। মানে এবার যেটা হচ্ছে, আমাকে প্রত্যেক দিন আমি একটা অদ্ভুত ফিল করছি, যে মানুষ আমি কখনো পুজো দিতাম না, বাড়িতে আনার পর আমাকে জল দিতে হচ্ছে, এবং সেটাও মানে আমি কিভাবে জানছি আমাকে তামার ঘটিতে করে জল দিতে হবে, খাবার দিতে গেলে কোনো স্টিলের পাত্রে দিলে হবে না। মানে এই যে ছোট ছোট জিনিস, যে যেন বলেই দেয় যে এটুকুই তো চাহিদা এবং তুই সব পারবি। একদম, মানে এটা একটা সাংঘাতিক ঈশ্বরের ঐশ্বরিক ক্ষমতা, মানে যেটা আপনাকে চালনা করে নিয়ে যাচ্ছে আজ। একদম, এবং আমি প্রত্যেকটা জিনিসে ফিল করি উনি সঙ্গে আছেন। ইভেন এবছর দুর্গাপুজোয় আমি ওনার সঙ্গে একটা দুর্গা মূর্তিকে কিনেছি, কিনে ওখানে রেখেছি। তো এতদিন যাবত এই 8 বছর আমার সঙ্গে করে ঘুরেছে। এই প্রথম বছর আমি রাত্রিবেলা অন্য জায়গায় যাচ্ছি, রাতে যায় না, রাতে উনি ওখানেই থাকেন। তো আমি বুঝতে পেরেছি যবের থেকে ওই দুর্গা মূর্তি এসেছে, তবের থেকে উনি আর রাত্রিবেলা কোনো জায়গায় যান না, রাত্রিটা ওখানেই থাকেন। তাহলে আপনিও যে বেরোচ্ছেন দিনের বেলা, তার মানে আপনাকে বিকেলের মধ্যে বাড়ি পৌঁছাতেই হবে। আমি আগে নাইট স্টে ওনাকে ছাড়া একটা দিন, একটা এমন কোনো দিন নেই। আমার আপার পিলিং এর যা বিখ্যাত ঘটনা ঘটেছে না, সে আমার মানে কি বলবো, শুনবো, এগুলো শুনবো। তো কিন্তু এবার দুর্গাপুজো থেকে যেটা হয়েছে, আমি যদি বাইরেও থাকছি রাত্রিবেলা, তো ওনার কোনো প্রবলেম নেই, মানে উনি পুরোটাই সামলিয়ে নিচ্ছেন, এরকম একটা ব্যাপার যে তোর কোনো চাপ নেই। কিন্তু আগে এই যে এই পুজোর আগে পর্যন্ত যতদিন আমি ওই মা দুর্গাকে, এবং সেটা কিন্তু খুব ঘটা করে পটা করে না, মানে ফ্ল্যাটের নিচে একটা স্টোর আছে, সেখানে নানান রকম মূর্তি এসছে, তো আমার মনে হচ্ছে বা দুর্গা মূর্তিতে সপ্তমীর দিন আমি এনে রাখলাম। দেন তারপর যে কদিন আমি বেরিয়েছি, কোনোদিনও রাত্রিবেলা নাইট স্টের জন্য আমি যেখানেই আছি, আমি মাকে বললাম কি আমাকে তো বাড়ি ফিরতে হবে, কারণ আমি নিয়ে আসিনি। পরে পরে ফিল করলাম আমি নিয়ে আসিনি না, ও তো আসেইনি, তোমার তো নিয়ে আসার কোনো প্রশ্নই নেই। এরকম প্রচুর ঘটনা আছে। আমার হাজবেন্ড ফ্ল্যাটে থাকেন না, উনি কালী ভক্ত, বাবা ভোলানাথ এসব কিছুই উনি মানেন না।
তো 2:30 বাজে, বলছে আমি ঘুমাচ্ছি না, আলাদা রুমে আমি মেয়েকে নিয়েছি। বলছে যে তুই ঘুমাচ্ছিস না কেন? বলছে ওদের তো কোনো প্রবলেম নেই, ওরা তো ঘুমিয়েই পড়েছে, তুই ঘুমিয়ে পড়। ও হঠাৎ করে উঠে বলছে যে এটা কি হলো, মানে কে বললো এটা? তো ও তখন বলছে যে পুরো আমার যে ফ্ল্যাটটা না, আমরা যারা অফলাইন করতে যায়, অফলাইন করতে গিয়ে যখন ঢোকে এন্ট্রান্সেই, ওরা ঢুকেই বুঝতে পারে যে পুরোটাই একটা পজিটিভ ভাইবস আছে। এবং সব থেকে বড় কথা, যে যত বড় প্রবলেম নিয়েই গেছে না কেন, আমি এখনো কিন্তু যা টিপস দিয়েছি, কোনো টিপসেই কোনো পেমেন্ট নিয়ে না, উইদাউট পেমেন্টে আমি যা টিপস দিয়েছি, বা আমার ক্লায়েন্টসরা যখন যাচ্ছে তারা সমস্ত কিছু করবার পর যা টিপস পেয়ে ফিরছে, আজও পর্যন্ত এতগুলো ক্লায়েন্টসের মধ্যে কোনো ক্লায়েন্টস ডিসঅ্যাপয়েন্টেড হয়নি। বাহ, ভীষণ ভালো। আচ্ছা দিদি, একটা জিনিস জানতে ইচ্ছা করছে, মানে কোনো এরকম জীবনে মিরাকেল কিছু ঘটেছে যেটার উত্তর আজ এখনো না পাচ্ছেন পাইনি? না? এরকম মিরাকেল প্রচুর ঘটেছে। আমি 2 বছর আগে গেছি একটা এক্সিবিশনে সার্দান এভিনিউতে। আচ্ছা। তো উনি আমার কোলে বসে, তো আমি কি করলাম, হাজবেন্ড বাচ্চা উনি কোলে বসে, যেমন জেনারেলি আমি ওনাকে নিয়ে যাই, তো আমি জাস্ট নিয়ে সাইডে রাখলাম। একদম একটা 10 চাকার ট্রাক আসলো, পুরো ধাক্কা দিয়ে দিল, গাড়ির দরজা ভেঙে পড়ে গেল, গাড়ির পিছনে ডিকি ফিকি পুরো ভেঙে গেল। ড্রাইভার তো মানে টকটক করে কাঁপছে, বেরিয়ে বলছে যে কি সর্বনাশ ম্যাডাম, কি হলো? আমি বসেই আছি, পিছনের সিটে বসে আছেন। না সত্যি এর কোনো যুক্তি মিরাকেল, মানে মিরাকেল। আমার সাথে যে এরকম কত মিরাকেল জিনিস হয়েছে যার কোনো যুক্তি নেই। বুঝতে পারছি। দিদি এবার আসবো একটু আপনার বিখ্যাত টিপস কিছু আমরা শুনবো ডেফিনেটলি আপনার কাছ থেকে। তো আগে একটু বাস্তুর ব্যাপারে জিজ্ঞাসা করি, যে অনেকেই তো ফ্ল্যাট কেনার সময় কনফিউজড হয়ে যায়, বা অনেকের হাতে অপশান থাকে না। তো বিশেষ করে কেউ যদি নতুন ফ্ল্যাট কিনতে যায়, বা কেউ যদি একটা ভাড়া ফ্ল্যাট নিতে যায়, তো সেই ক্ষেত্রে কোন কোন পয়েন্টগুলো বেসিক দেখাটা খুব দরকার? আমরা সব কিছুর মধ্যে বাস্তু জিনিসটা এত বিশাল একটা অধ্যায় বলতে পারি, তো তার একটা ছোট অধ্যায় নিয়ে আমি আলোচনা করছি। একটা বাস্তু জিনিসটা কি? এই বাস্তু জিনিসের মধ্যে আমাদের পুরো লাইফস্টাইল কিন্তু ইনক্লুড আছে। আচ্ছা। শুধু আমার লাইফস্টাইল না, আমার লাইফস্টাইলের সঙ্গে আমার সঙ্গে যারা থাকবে, আমার সন্তান সন্ততি যদি থাকে, আমার সঙ্গে যারা থাকবে, পুরো ইনক্লুডিং জিনিসটাই কিন্তু বাস্তু। এই বাস্তু যদি কোনোভাবে খারাপ হয়, আমার যেমন নেগেটিভ প্রভাব পড়বে, কারণ বাস্তুর মধ্যে চলাফেরা থেকে শুরু করে, কেরিয়ার থেকে শুরু করে, বাস্তুর মধ্যে আমার ফিউচার, প্রেজেন্ট যেটা আছে, মানে পাস্ত না, প্রেজেন্ট যেটা আছে, ফিউচার যেটা আছে, সমস্ত কিছু কিন্তু যুক্ত। তাহলে সমস্ত কিছু যখনই যুক্ত হবে, তো আমার বাচ্চা, তার পড়াশোনা, তার কেরিয়ার, সমস্ত কিছু কিন্তু ইনক্লুড, ইভেন কোর্ট কেস, এটাও কিন্তু বাস্তুর মধ্যে ইনক্লুড করা আছে। তো বাস্তু ইটস আ পার্ট অফ অ্যাস্ট্রোলজি এন্ড পার্ট অফ দ্য লাইফ অলসো। একদম। তো এবার তো প্রশ্ন আসতে পারে বাস্তু কি? তো আমরা তাহলে পিছনে যাই। প্রাচীন শাস্ত্র অনুযায়ী বাস্তুর মানে হলো বসবাস করা। আমরা যেখানে বসবাস করছি, সেই বসবাসের উপরে নির্ভর করে তো আমাদের পুরো জীবনটাই চলবে। কারণ এরকম তো না যে আজকে একটা বাস্তু থাকলাম, আমরা সেখানে বসবাস করলাম, কালকে একটা জায়গায় গেলাম, সেটা আলাদা। কিন্তু আপাত দৃষ্টিতে আমরা যদি দেখি, তো এই বাস্তুর উপরে কিন্তু আমাদের পুরো জীবনটা নির্ভর করবে। প্রেজেন্ট, ফিউচার, বাচ্চার ফিউচার, সমস্ত কিছু কিন্তু নির্ভর করে। কোন দিকগুলো দেখা দরকার? মানে বাস্তুর প্রথম যে দিক, যেহেতু ইটস আ পার্ট অফ সায়েন্সও, তো বাস্তু তো আমাদের তো 5 এলিমেন্টস নিয়েই আছে। তো আকাশ, বায়ু, জল, মাটি, আগুন। তো এবার আসি, বাস্তুর প্রথম যে দিক সেটা হলো উত্তর পূর্ব। আচ্ছা, এটা পজিটিভ দিক খুব। উত্তর পূর্ব দিকটা হলো, মানে উত্তর পূর্ব কোণ বা উত্তর পূর্ব দিকটা হলো পুরোপুরি একটা পজিটিভ ভাইবস নিয়ে আসানোর, বা একটা মানে সম্পূর্ণ একটা যাকে বলে পুরো বাস্তুর মধ্যে
যার উত্তর পূর্ব কোণটা যে শুভ স্থান, সেখানে মন্দিরের মানে ঠাকুরের বাসস্থান থেকে শুরু করে এন্ট্রান্স যেটা হবে সেটা যেন উত্তর পূর্ব কোণে একদম হয়ই হয়। উত্তর পূর্ব কোণ যার বাস্তুর দিকে আছে তার পুরো বাস্তুটা কিন্তু একটা পজিটিভ ভাইবস এমনিই এনে দেবে। ঠিক এটারই অপোজিটটা জেনে নিই, আর কোন দিকে এন্ট্রেন্স হওয়া একদম উচিত নয়? উত্তর দিক, মানে উত্তর দিকে কারোর যদি দরজা পড়ে যায় সেই ফ্ল্যাট কেনা বা ভাড়া নেওয়া একদম উচিত নয়। একদম উচিত না। এবং আমরা অনেকে হয় না যে বলি না দক্ষিণ দিকের বাতাস খুব ভালো, এটাও কিন্তু আছে যে দক্ষিণ দিকের বাতাস যেমন ভালো তেমনি দক্ষিণ দিকে পুরো খোলা হলে না সাইনাস, মাথা ব্যথা, এই জিনিসগুলো কিন্তু শারীরিক, হ্যাঁ একদম। আর উত্তর পূর্ব যে কোণটা বলছি, উত্তর পূর্ব কোণ যেমন আমরা বলছি যে পুরো ঈশ্বরের বাসস্থান, সেটা যদি নাও করতে পারি, যে অনেক সময় ঈশ্বরের বাসস্থান করতে পারলাম না বা এন্ট্রান্স করলাম উত্তর পূর্ব কোণে, কিন্তু এই যে আমাদের যে জুতোগুলো রাখা, এটাকেও কিন্তু মানতে হবে। কিরকম? সেখানে দরজার সামনেই তুমি কিন্তু ওই জুতো রাখতে পারবে না কখনোই। মানে দরজার ভিতরে রাখা উচিত? দরজার ভিতরে না, সাইড করে অন্য কোনো জায়গায়, বা তোমার জুতো রাখার যে জিনিসটা, কারণ তুমি সারা জায়গা ঘুরে এসে জুতোটা খুলছো, জুতো একটা নোংরা জিনিস, এটা তো রাখা যাবেই না। এবার ভিতরে বলছি উত্তর পূর্ব কোণটা এতটাই পজিটিভ ভাইবস আনে, টয়লেট তো আনার মানে রাখা যাবেই না। টয়লেট উত্তর পূর্ব কোণে রাখা মানে বাড়িতে শুধু রোগ না, বড় বড় রোগ, মানে ক্যান্সার রোগের মতো রোগ আসবেই। উত্তর পূর্ব কোণে কোনোভাবেই বাথরুম রাখা যাবে না। শুধু বাথরুম না, উত্তর পূর্ব কোণে কোনো ডাস্টবিন থাকবে না। উত্তর পূর্ব কোণে কোনো রকম আমরা ঝাঁটিয়ে দিয়ে কোনো রকম জিনিসপত্র রাখতে পারবো না। উত্তর পূর্ব কোণে আমরা কোনো খাবার জিনিস বা খেয়ে আমাদের যেটা বাড়তি হয় সেটা কোনো ফেলে রাখতে পারবো না। উত্তর পূর্ব কোণে কখনো জুতো রাখা যাবে না। উত্তর পূর্ব কোণটা এমন একটা জায়গা, আমি বারবার সবাইকে বলবো উত্তর পূর্ব কোণটাতে ঈশ্বরের বাসস্থান করো। যদি না করতে পারো উত্তর পূর্ব কোণটাতে তোমরা এমন কিছু জিনিস করো যেটাতে তোমরা নিজেরা সেটাতে দেখে খুশি বোধ করবে বা ভালো লাগবে। এখানে কি কোনো ভগবানের ছবিও টাঙানো যেতে পারে? অবশ্যই। উত্তর পূর্ব কোণটা তো বলেই দেয়া হলো যে এটা হলো ঈশ্বরের বাসস্থান। তো এখানে তো আমি যদি সেটা না করতে পারি, হয়তো জায়গা ছোট, সেখানে কোনো অবশ্যই কোনো চিত্র বা কোনো ক্যালেন্ডার অবশ্যই রাখা যায়। আচ্ছা, রান্নাঘর বা বাথরুম এগুলো শুনলাম তো কোন দিকটায় হওয়া উচিত, আর কোন দিকে হলে একদম সেই ফ্ল্যাট নেওয়া উচিত নয়? আমার তো সব সময় বলবো ওই দক্ষিণ দিকে অনেক সময় করে ফেলে, আমি তো বলবো পশ্চিম দিকে রান্নাঘর হওয়াটা ভীষণ ভালো। আচ্ছা, পিছন দিকে মানে একদম যেখানে সূর্য অস্ত যাচ্ছে সেই দিকে? একদম। আর ওয়াশরুমের ক্ষেত্রে মানে বাথরুমের ক্ষেত্রে? দেখুন, উত্তর পূর্ব কোণ ছাড়া সমস্ত দিকে কিন্তু ওয়াশরুম করা যায়। আচ্ছা। যদি কারোর উত্তর পূর্ব কোণে ওয়াশরুম হয়ে গেল, অনেক সময় প্রবলেম হয় যে হয়ে গেছে হয়তো বুঝতে পারেনি, বা অনেক আমার যেমন মেয়েডি আছে তার উত্তর পূর্ব কোণেই বাথরুম, তো সেখানে কি করতে হবে, এই টিপসটা ভীষণ ইম্পর্টেন্ট। একটা লাল রঙের কাপড় বা লাল রঙের কাগজ, একদম চার কোণা চারটে কোণ একদম সমান হতে হবে। সেই লাল কাপড় বা লাল কাগজ বাইরে একটা আর ভিতরে একটা অবশ্যই আটকিয়ে দিয়ে ওটা আর কি পেস্ট করে দিয়ে রাখতে পারো, এবং ওটাতে যেন কোনোভাবে জল না লাগে এমন জায়গাতে ওটা পেস্ট করে দিয়ে রাখবে। অনেকটা সুরক্ষিত করা যায়, বাট চেষ্টা তো করতে হবে যেন কোনোভাবেই ওই জায়গাটা না থাকে আর কি, ওই জিনিসগুলো, বাথরুম বা এরকম কিছু। আচ্ছা, এখন আজকে মডার্ন ফ্ল্যাটে তো দেখা যায় যাদের 3 বেডরুম ফ্ল্যাট, তাদের তো বাড়িতে একাধিক টয়লেট থাকে, এবং সবসময় যে সবগুলো প্রপার একই দিকে থাকে তার কোনো মানে নেই, বিভিন্ন বেডরুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম অন্য। তো সেই ক্ষেত্রে কি কোনো রেমেডি করা সম্ভব? বললাম তো, ওটা তো বলেই দিলাম, মানে ওইভাবে একদম একদম এগুলোকে টিপস বলা যায়। আমি যদি বলি রেমেডি, না রেমেডি অন্য জিনিস। রেমেডিটা গিয়ে আমাকে দেখে সেই সিচুয়েশন অনুযায়ী আমাকে সেটা এক্সপ্লেন করতে হবে, বাট টিপস হলো কি, এটা এমন একটা টিপস যেটা সবাই করতে পারো। যদি এই প্রবলেমটা থেকে থাকে তাহলে এই ছোট ছোট টিপসগুলো ফলো করতে পারো, সেটাতে অনেক বেশি ফলপ্রসূ হবে। আচ্ছা, অনেকে বলে, মানে এটা আমরা শুনেছি, সেটা হচ্ছে জলের ট্যাঙ্ক যেটা ইউজ করা হয় সেটা নাকি মাথার উপরে ছাদের উপর রাখা উচিত নয়, এটা কতটা সত্যি? না, জলের ট্যাঙ্ক তো ছাদের উপরে রাখতেই হবে, তবে সেক্ষেত্রে পরিষ্কার করাটা ভীষণ ইম্পর্টেন্ট। মাঝে মাঝে খালি করে ওটাকে পরিষ্কার করতেই হবে। সমস্ত দিকটাই না আমাদের ডিপেন্ড করে পরিষ্কারের উপর।
আমি যদি তোমাকে টিপস বলি, তুমি বলছো বাস্তু, বাস্তু নিয়ে বলা, বাস্তু নিয়ে যদি বলি টিপস, বৃহস্পতিবার ছাড়া যে কোনো দিনই তুমি যখন ঘর পরিষ্কার করবে, নুন জলে ঘরটা পরিষ্কার করো। ধানতেরাসে নুন কিনতে বলে, কারণ যতক্ষণ না ওরকম স্পেশাল দিনে তোমাকে কিনতে বলবে, না বলবে, ততদিন আমরা কিনবো না, পরিষ্কার কথা। তো সেক্ষেত্রে কি করব, বৃহস্পতিবার ছাড়া, যেহেতু লক্ষ্মীবার বলা হয়, তো সেক্ষেত্রে বৃহস্পতিবার ছাড়া প্রত্যেক দিনই ঘর মোছার জলে একটু করে নুন আমরা দিয়ে ঘরটা মুছবো। সেটাতে কি থাকলো, নুন জলে ঘর মোছার দুটো বেনিফিট আছে। এক তো যদি আমি সায়েন্স নিয়ে বলি সেটাও সবাই জানে, অ্যান্ড বাস্তু নিয়ে বললে তো পজিটিভ ভাইবস সে আনবেই। এবং এটা একটা টিপস, আমাদের সব সময় বাস্তুতে বলা হয় ডিপ রং মানে বেগুনি কালার যেন ঘরে কখনোই না করা হয়। কালো রঙের পর্দা ঘরে কিন্তু কোনোভাবে দেয়া যাবে না। শোবার ঘরে কখনো ঠাকুরের কোনো চিত্র বা ঠাকুরের কোনো ক্যালেন্ডার শোবার ঘরে দেয়া যাবেই না। এই টিপসগুলো কিন্তু মানতেই হবে। আমাদের বাথরুম সব সময় পরিষ্কার করে রাখতে হবে, কারণ বাথরুম জিনিসটা নেগেটিভ ভাইবস বহন করে। তো সেক্ষেত্রে সেটাকে পজিটিভ কিভাবে করব? তো আমি যখন তোমাকে টিপস দিচ্ছি যে বাথরুম সবসময় শুকনো রাখবে, সম্ভব হয় না, বাথরুম শুকনো রাখা সম্ভব হয় না। সেক্ষেত্রে বাথরুমের টিপস যেটা, যেহেতু নেগেটিভ ভাইবস জানে, দুটো লবঙ্গ লাগবে, তারপর একটু এক টুকরো ফিটকিরি, একটু ব্ল্যাক সল্ট। প্রত্যেক শনিবার শনিবার যদি আমরা ওই জিনিসগুলোকে চেঞ্জ করি এবং কাঁচের বাটিতে বা প্লাস্টিকের কোনো একটা পাত্রে নিয়ে ওটা আমরা বাথরুমের এমন জায়গায় রাখবো সেখানে কিন্তু জল পড়বে না। তো ওটা আবার প্রত্যেক শনিবার শনিবার চেঞ্জ করতে হবে। তো এই যে টিপসগুলো, এগুলো ফলো করলে কিন্তু অনেক অনেক বেশি লাভদায়ক আমরা নিজেরা হব, এবং আমরা টিপস পেয়ে যখন লাভদায়ক হব, এই টিপসগুলো যখন আরো মানুষকে শেয়ার করব, তারাও কিন্তু অনেক বেশি লাভদায়ক হবে। আচ্ছা, একটু ছোট করে যদি বলে দাও যে বেডরুম কি কালার হওয়া উচিত বা স্টাডি রুম কি হওয়া উচিত? দেখো, বেডরুম সবসময় লাইট কালার, মানে পিঙ্ক, লাইট পিঙ্ক, লাইট ক্রিম, এগুলো তো শুধু বেডরুম বলে না, আমি শুধু বেডরুমের জন্য বলবো না, এই পুরো ফ্ল্যাট যারা এখন একটা হয়েছে না খুব ডিপ কালার দিয়ে নানা রকম পেইন্টিং এর একটা ওয়াল হয়তো খুব ডিপ করা হলো, একদম একদম এইগুলো না মানে খুব একটা পজিটিভ দিক নয়। সবসময় সুথি যে জিনিসটা আছে না, ওটা সবসময় কিন্তু লাইট জিনিসেই আসে, তো তার মানেই তো পজিটিভ। আমরা যত বেশি বাড়াতে যাব না, তত আমাদের প্রবলেম আমরা নিজেরাই নিজেদের জীবনে ইনক্লুড করছি, যেটা আমরা নিজেরা বুঝতেই পারি না। ঠিক কথা। আচ্ছা, একটু যদি বলেন যে বাচ্চাদের স্টাডি রুম বা স্টাডি টেবিল এগুলো কোন দিকে বা কি গাইডেন্স মানা উচিত মা বাবার? বাচ্চাদের জন্য অনেক টিপসই আমি শেয়ার করেছি। বাচ্চাদের মানে আমাকে অনেকে যেমন প্রশ্ন করে যে আমার বাচ্চা ভীষণ দুরন্ত, পড়াশোনা করে না, এটসেট্রা এটসেট্রা। সেক্ষেত্রে না আমি এই যে টিপস, এই যে যদি বলো যে বাচ্চাদের প্রপার টিপস, বাচ্চাদের টিপসের আগে না সব থেকে আগে গার্জেনদের টিপস মানা উচিত। বাচ্চাদের টিপস না, বাচ্চারা তো কাদার তাল, সে তো দুষ্টুমি করবে, মানে বাচ্চার বদলে বাচ্চার মা আর বাচ্চার বাবা তো দুষ্টুমি করবে না, বাচ্চাই দুষ্টুমি করবে। বাট বাচ্চা যদি দেখে না যে তার যে গার্জিয়ান মানে তার বাবা মা, তারা সুন্দরভাবে নিজেদের সমস্ত কিছু পরিচালনা করছে, সে কিন্তু বাচ্চা এমনিতেই সেগুলোই ফলো করবে। বাচ্চা এক্সট্রা করে কিছু করে না, কারণ বাচ্চা জিনিসটাই এমন। আর আমাদের এখনকার সময় আমি অনেস্টলি জানাচ্ছি, আমাদের তো একটা করে বাচ্চা, তো আমাদের কাজটা করে আসছি, ইটস ওকে। কাজ করার পর যে বাড়তি সময়টা পাচ্ছি না, সেটা আমরা বাচ্চাদের পিছনে লেগে লেগে তাদের জীবনটা নষ্ট করে দিচ্ছি। আর কিচ্ছু না, ওদের কোনো টিপসই হয় না। বাচ্চাদেরকে কোনো সেরকম ভাবে টিপস দিতে লাগে না। আমি বাচ্চাদের টিপস দেওয়ার আগে সবসময় বলবো যে গার্জেন যারা, তারা কিন্তু যেটা দেখে, বাচ্চা একটা কাদার তাল, গার্জেন যেটা করছে, বা আমি যেমন স্নানের পর বাবা ভোলানাথকে জল দিচ্ছি, আমার মেয়ে প্রথম 2 দিন দেখলো, 4 দিন দেখলো, 6 দিন দেখলো, দূর এসব কিছু না, এখন তোকে কিছু বলতেই হয় না, নিজেই দেখবো স্নান করে সে শিরশির করে জলটা দিয়ে দিল। তো এই হলো টিপস। আমি যেটা করব, 1 দিন না 2 দিন না 4 দিন না, আমি বাচ্চাকে পিছনে লাগবোই না, বাচ্চা কিন্তু সেই সুন্দর টিপসটাই ফলো করবে। কিন্তু তাদেরকে এত পরিমাণে আমরা মানে ডিস্ট্রাক্ট করে দিচ্ছি, তো তারা না ওই রকম কোনো টিপসই আর ফলোই করে না। আর সেটাকে বাবা মা টিপস নিয়ে যখন জোর করে ফলো করাতে চায়, সেটা কিন্তু ফল অন্যরকম হয়ে যায়, কারণ ওটা কোনো টিপসই হয় না, ওটা জোর করে করানো হয়।
আচ্ছা দিদি, আরেকটু বাস্তু নিয়ে জানতে চাইবো, সেটা হচ্ছে আমাদের অনেক বন্ধুর তো ব্যবসা ক্ষেত্র আছে, তো তাদের জন্য কোন দিকে ব্যবসার মুখ হওয়া উচিত বা এগুলো যদি একটু বলেন। দেখো, ব্যবসার ক্ষেত্রে ব্যবসার মুখ মানে আমি ওটা ঠিকভাবে তোমাকে এক্সপ্লেন করতে পারবো মানে না। দোকানের মুখটা কোন ফেসিং হলে ব্যবসার বেটার ক্ষেত্রে হয়? না, ব্যবসা দেখবে এক একজনের এক এক রকম ব্যবসা, সেটা ডিপেন্ড করবে। এবার যে টিপস যদি আমি বলি, ব্যবসার ক্ষেত্রে লক্ষ্মী গণেশ রাখতে হবে, উত্তর পূর্ব কোন একটা ছোট্ট মতো সিংহাসন রাখবে, সেই জায়গাটা পরিষ্কার করবে, রোজ দিন পুজো দেবে, দোকানে গিয়েই আগে দোকানে গিয়ে নিজে তো পরিষ্কার হয়ে তো দোকানে ঢুকতে হবে, জুতো সব সময় মানে কাস্টমার ভিতরে ঢুকলেও ডাজন্ট ম্যাটার, নিজে সব সময় বাইরে জুতো খুলে রাখতে হবে, নিজের জিনিস বাইরে রাখতে হবে, ভেতরে ঢোকা, দেন আগে ধূপটা জেলে নিয়ে নিজের যে জিনিস সেটা তো প্রে করাই, সঙ্গে সব সময় যদি আমি বলি আমার নিজেরটা ভালো হোক, আমার নিজেরটা ভালো হোক, আমার নিজেরটা ভালো হোক, ঈশ্বর কখনো দেখে না। তাহলে ঈশ্বরকে কি বললে শুনবে? আমি তো ভালো থাকবোই, কারণ তুমি আমাকে ভালো রাখবে, আমি তোমাকে নিঃস্বার্থভাবে দেখছি, তুমি আমার সঙ্গে সঙ্গে আরো সবাইকে ভালো রাখো, আমি তোমাকে ডাকছি আমার জন্য, আমি অবশ্যই আমি স্বার্থপর, কিন্তু আমি চাইবো আমার সেই স্বার্থপরতার আমার নিজের সঙ্গে কিছুটা মানুষকেও তুমি দেখো। তো এই যে জিনিসটা যে করবে, এটাতে সে রেজাল্ট পাবেই পাবে। আমি কেঁদে গিয়ে আমার কোনো একটা বড় প্রবলেম হলো, আমি কেঁদে গিয়ে ঈশ্বরকে ডাকছি, তার কি দায় পড়েছে? সে ভালো সময় তাকে তুমি ডাকছোই না, তোমার মানে মনেই করছো না। তুমি যখন খুব বড় প্রবলেমে পড়েছো, দেন তুমি ছুটে গিয়ে তার কাছে যাচ্ছ, তার তো কোনো দায় নেই তোমাকে দেখার, কারণ তুমি তোমার ভালো সময় তাকে মনেই করো না। ঠিক কথা। অনেক মানুষই হয় হয়তো কাজের জন্য সে সবসময় এটাকে অজুহাত বলা হয়। আমি আমার বাবাকে ডাকি রাত 12টার পর, রাত 10:30টার পর, কারণ ওই 2-3 ঘন্টা আমি জানি আমার কোনো ক্লায়েন্ট থাকবে না, আমার কোনো চাপ থাকবে না, 10টার পর আমার ফোন সাইলেন্ট থাকবে, কেউ আমাকে ডিস্টার্ব করবে না, ওটা তোমার সময়। আচ্ছা দিদি, বাস্তু নিয়ে আরো যদি কিছু টিপস দাও আমাদের বন্ধুদেরকে। বাস্তু নিয়ে টিপস বলতে আমি তো জানিয়ে দিলাম, সবসময় খাবার যেগুলো আছে সেগুলো আমি, যেহেতু আমি বাবা ভোলানাথের ভক্ত সেই হিসেবে আমি বলছি না, তবে কি বলতো, আমি যেটা করি প্রত্যেক দিন, মানুষের সমস্ত কিছু নির্ভর করে কিন্তু আমার মধ্যে কতটা পাওয়ার আছে, সেই পাওয়ারটা ইনহ্যান্স করে কে? শুক্র, ভেনাস। তো প্রত্যেকটা মানুষের, আমাদের যে মূল্যাঙ্ক, আমাদের প্রত্যেক মানুষের যে ডেট অফ বার্থ দিয়ে, যেটা নিউমারোলজিস্ট যেটাকে বলা হয় যে এই মূল্যাঙ্কটা সম্পূর্ণ, তো কে কোন ডেটে জন্মিয়েছে, তো আমি আমার ভীষণ খারাপ সময় অ্যান্ড অল, সে তো তার নিজের কাজের মধ্যে দিয়ে, সে টিপসের মধ্যে দিয়ে সেটাকে বেটার করতে পারবে। প্রত্যেক দিন স্নান, সকালে উঠে স্নান, এটা ভীষণ একটা মানে ফ্রেশনেসের জিনিস, সকালে উঠে স্নান করো। স্নানের জলের মধ্যে কি কিছু? স্নানের জলের মধ্যে যে টিপসটা আমার সব থেকে বেশি পপুলারিটি পেয়েছে সেটা হলো কি, স্নানের জলে প্রত্যেক দিন, যারা চাইছো যে প্রত্যেক মানুষ মানি চায়, মানে যশ চায়, নাম চায়, সবকিছু চায় প্রত্যেকটা মানুষ, তো তাদের জন্য বলবো যারা নিজেদেরকে পাওয়ার বাড়াতে চাইছো, এবং শুধু নিজেদের বলবো না, প্রত্যেকজন কি করবে, স্নানের জলে সিনামন, যেটা দারচিনি পাউডার, সঙ্গে ফ্রেশ গোলাপের পেটেলস 3-4টে দিয়ে প্রত্যেক দিন স্নানের জলে ওটা তোমরা স্নান করবে প্রত্যেক দিন, এবং সেই স্নানের জলটা কিন্তু মাথাতে দিতেই হবে। যদি মনে করো যে বা প্রত্যেক দিন করা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে বলবো একটা মগ নেবে, একটুখানি জিনিস নেবে, ওই সিনামন পাউডার অ্যান্ড রোজ পেটেলস নিয়ে ওই একটু জলটা মাথায় দেবে, যেন ওটা থেকেই সারা, কারণ আমাদের মাথাটাই তো পুরো শরীরটা পরিচালনা করে, আমাদের ব্রেনটা ভীষণভাবে কাজ করে সমস্ত কিছুতে, তো ওইটা কিন্তু মাথাতে দিলে তোমাদের অটোমেটিক্যালি দেখবে শুক্রের পাওয়ার বাড়তে থাকবে, সে রাশি, মূলাঙ্ক, নক্ষত্র যাই হোক না কেন, এটা কিন্তু ভীষণ মানে ভালো একটা টিপস। শুধু তাই নয়, যারা মনে করছো যে গোলাপ পেটেলস পাচ্ছ না, তো রোজ ওয়াটার, একটু বেটার রোজ ওয়াটার তোমরা এটা স্নানের জলে ইনক্লুড করতে পারো। আর যেটা শুক্রের পাওয়ার বাড়াতে গেলে আমরা কি করি, বডি স্প্রে এখন খুব ব্যবহার করি, সেটাকে স্কিপ করে যদি আতর ব্যবহার করতে পারো, অনেকে আতর শুনে হয়তো হাসতে পারে, কিন্তু আমাদের এই শাস্ত্রে যদি পিছনে যাও দেখতে পাবে আতরের কি মাহাত্ম্য আছে, মানে রাজা মহারাজা মুনি ঋষি সব আতর ব্যবহার করে, তারা কিন্তু কোনো সেন্টে যায় না। তো এই আতর আমাদের ভেনাস পয়েন্টে
ইচ অ্যান্ড এভরিডে যদি দিয়ে স্নানের পর এটা রাফ করা যায় না, সেক্ষেত্রে কিন্তু প্রচুর মানে আমরা নিজেদের শুক্রের পাওয়ার বাড়াতে পারবো। তো এই শুক্রের পাওয়ারের জন্যই কিন্তু সমস্ত কিছু। আমাদের নাম যশ খ্যাতি পৃথিবীতে চায় না এমন কেউ নেই। তো এই শুক্র বাড়ানোর জিনিস। শুক্র মানে কি? পরিষ্কার, ফ্রেশ। তুমি যত ফ্রেশ থাকবে, তোমার শরীর যত ফ্রেশ থাকবে। আর আরো একটা জিনিস, ওয়াইফকে, হাজবেন্ডদেরকে বা প্রত্যেক ছেলেদেরকে বলবো, মেয়েদেরকে প্যাম্পার করা। আমি হর হর মহাদেব কেন বলি? সব সময় নিজেকে সঁপে দিয়ে আছে। মানে রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ তো বলা যেতেই পারে, কিন্তু রাধে রাধে বলার কারণটা কি? আগে রাধা, তারপর কৃষ্ণ। কৃষ্ণ বুঝিয়ে দিয়েছে যে রাধা ছাড়া আমি কিছুই না। তো সেক্ষেত্রে মেয়েদেরকে যদি ডিসরেসপেক্ট করা হয়, যদি খুব মনে করছে যে আমি খুব ভালো ব্যবসা করে ফেলেছি অ্যান্ড অল, আমার বউকে আমি পাত্তা দেব না, ওটা কিন্তু নেগেটিভ হয়ে ফিরে আসবে। একদম, ওটা তোমাকে জাস্ট একটা সুযোগ দেয়া হলো মাত্র। তুমি দেখতেই পাবে, তুমি যেদিন ডাম্প হবে সেদিন ওই মানুষটা ছাড়া আর পাশে তোমার কেউই নেই। তো আর হয় শুক্রবার করে একটু, শুক্রবার তো মানেই শুক্র স্পেশাল। তো ওই দিন কি করতে হয়, একটু হাজবেন্ড যদি তার ওয়াইফকে একটু বেশি প্যাম্পার করে, আই মিন হয় না, একটু সন্ধেবেলা নিজে চা বানিয়ে খাওয়ানো। তারপর আমরা যেটা রাত্রিবেলা যখন বেডে যাচ্ছি না, তখন পায়ের গোড়ালিতে, বেসিক্যালি হাজবেন্ড যদি তার ওয়াইফের পায়ের গোড়ালিতে আতর হাতে নিয়ে যদি একটু মালিশ করে দেয়, বা পা গুলো যদি একটু এই করে দেয়, কারণ সে তো সারাদিন সংসারের জন্যই করছে, তো সেক্ষেত্রে কিন্তু ভীষণভাবে পজিটিভ পাওয়ার পাওয়া যায়। এটা ছেলেদের ক্ষেত্রে বেসিক্যালি বলছি, এটা একদম সুন্দর একটা টিপস। যে যত তার গার্লফ্রেন্ড বলো বা ওয়াইফ বলো, যত বেশি প্যাম্পার করতে পারবে, তত কিন্তু তার নিজের পজিটিভ পাওয়ার, মানে শুক্রের পাওয়ার অটোমেটিক্যালি বাড়বে। এবং ফ্রেশ হওয়া, প্রত্যেক দিনের ড্রেস পোশাক, আমি বলবো না প্রত্যেক দিন পরিষ্কার করো, কারণ ওটাতে আবার সার্ফ তো আমাদের এখনকার যা সার্ফ দিয়ে যেটা কাচ্ছি, সেটাও তো সাংঘাতিক একটা জিনিস। তো নিজেকে পরিষ্কার রাখতে হবে এক কথায়। তো সেই ক্ষেত্রে দিদি, যারা যেসব হাজবেন্ডরা কর্মসূত্রে বাইরে থাকে, তাদের কি ভিডিও কল? আচ্ছা, ভিডিও কল করে একদম। দেখো, যেটা তুমি মন থেকে করতে চাইবে। এই যে তোমার কি মনে হচ্ছে আজকে আমি পডকাস্টে এসেছি, তোমরা আমাকে ডেকেছো অ্যান্ড আমি চলে এসেছি? কখনোই না। মানে আমি মনে করবো আমি এই পডকাস্টটা করে আমি পপুলারিটি পাবো অ্যান্ড অল, একদম না। উনি না চাইলে আমাকে কেন ডাকবে? আমি কেন এখানে এসেছি? আমি কেন ওনাকে নিয়ে বলবো? যদি দুজন মানুষের কাছে ওই জিনিসটা যায় না, তারাও কিন্তু এটা শুনবে যে না, কিছু তো আছে, কিছু তো করে দেখি। তো করে দেখতে অসুবিধা কি? তো সবই ওনার ইচ্ছা। আমরা তো জাস্ট একটা, মানে হয় না যে নিমিত্ত মাত্র। উনি ডেকেছেন, আমি এসেছি, আমি জানাচ্ছি ওনারই কথা। উনি চেয়েছেন যে মানুষ জানুক। একদম একদম। মানে আমার তো প্রথম যে জিনিস, সেটা কিন্তু বাস্তু নিয়ে নয়। আমার প্রথম যে জিনিস, সেটা হলো মানে রিসার্চ অফ গড, রিসার্চ অন গড। মানে উনি আছেন, ওনার প্রেজেন্ট আছে, এবং সেটা তো আপনি সবসময় উপলব্ধি করছেন এখনো। আমি শুধু উপলব্ধি করছি তা কিন্তু না। তুমি যখন দেখবে যে তুমি একটা কোনো কিছুতে একটা মূর্তি তুমি একটা নিয়ে এনেছো, এই যে তুমি আমাকে বললাম, তুমি করেই বলছি। তুমি যেমন বললে যে বাচ্চাদের কিছু টিপস দিতে, বাচ্চাদের কিন্তু এরকম কোনো টিপস হয় না। একটা কালী ঠাকুরকে আমি রেখেছি, তাকে নিয়ে আমি যদি গল্প করি বাচ্চাকে যে জানিস কালী ঠাকুর এই এই এই, তার মনে কিন্তু ওটাই থাকবে, ওটাই চলতে থাকবে। আমি যদি মূর্তিটা এনে রোজ দিন তাকে বলি জানিস এটাকে আমি খুব মানি, ইনি এই এই করেছেন, এই এই করেছেন, একদিন দুদিন 3 দিন 4 দিন দেখতে দেখতে না, সেও কিন্তু তার মাইন্ডে সেটাই সেটআপটা চলে আসবে। ঠিক কথা। তো এই যে জিনিসগুলো, এটা তুমি ভাবছো তোমাকে আনাচ্ছে না, উনি নিজেই তোমাকে আনাচ্ছেন, তুমি নিজে নিজে কিছুই করছো না। এর আমি সবসময় মায়েদেরকে বলবো, বাচ্চাদের পিছনে যেটুকু এখন একটা করে, মানে আগেকার যুগে আমাদের মা ঠাকুমারা 10টা করে বাচ্চা হতো, তারাও কিন্তু অনেক ভালো ভালো জায়গায় গেছে, ভালো ভালো কিছু করেছে। এখন একটা করে বাচ্চা, আমাদের যেটুকু সময় থাকে আমরা তাদেরকে মানে
তাদেরকে এটাকে কি বলবো, ঘষে তাদেরকে তাদের নিজস্বতাটাকে পুরো সরিয়ে নিজেদের নিজস্বতা তাদের মধ্যে দিয়ে তাদেরকে যে কি করছে আমরা নিজেও বুঝতে পারছি না। তো টিপস এটাই, ওদেরকে ওদের মতো থাকতে দিন, নিজেরা পজিটিভ কিছু করুন, নিজেরা পজিটিভ ভাবুন, ওরা অটোমেটিক্যালি সেই পজিটিভ দিকটাই ধরে নেবে। আপনি তো ভীষণভাবে মেডিটেশন করেন। একদম একদম, আমার মেডিটেশন টাইম 10:30। যদি একটু বলেন যে একটু মেডিটেশনের প্রসেস বা কিভাবে মনকে দেখুন, বাবা ভোলানাথের সমস্ত যে দিকগুলো না সেটাই তো মেডিটেশন। তো অবশ্যই মেডিটেশন যখন করতে আসবেন, ফ্রেশ মাইন্ড, তো প্রথম যে জিনিস সেটা হলো মাইন্ডকে ফ্রেশ করা। তো সেটা আপনি বসবেন খুব পরিষ্কারভাবে, অবশ্যই ঈশ্বরের সামনেই আপনাকে মেডিটেশন করতে হবে, এবং আপনি যে ঈশ্বরকে মানেন, এমন আমি যেমন বাবা ভোলানাথকে মানি, তো আমি সেই হিসাবেই মেডিটেশন করি। এবং মেডিটেশনের মানেই হলো আমার শুধু, আমি আমার দিক থেকে বলছি, সারা দিনে যেটা করেছেন সেটাকে রিমাইন্ড করে আমি ভালো কিছু করতে পারবো, আমার নেগেটিভ কিছু আছে সেগুলোকে আমাকে সরাতে হবে, আমি সারাদিনে এইগুলো ভালো করেছি, আরও কিছু করতে পারি বা কিছু ভালো ভাববো। এই মেডিটেশনের মূল জিনিস কিন্তু এটাই। আচ্ছা দিদি, মেডিটেশন করে তো বুঝলাম যে অনেক ফল পাওয়া যায় বা ফল পাও তুমি। একটু আরেকবার নিউমোলজি যেহেতু তুমি করো, একটু শর্ট টাইমের মধ্যে, কারণ আমাদের হাতে সময়ও খুব কম, তো একটু প্রত্যেক মানুষের মূলাক নাম্বার তো আশা করি আমাদের বন্ধুরা সবাই বার করতে শিখে গেছো, যে যেটা ডেট অফ বার্থ হবে তার ডেজটা যোগফল যেটা হবে সেটাই মূলাক নাম্বার। তো একটু এদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তুমি যদি একটু আমাদের অডিয়েন্সকে বলো। মূলাঙ্ক, হ্যাঁ, নিউমারোলজিস্টের এখন মেইন জিনিস হলো মূলাঙ্ক। মানে এই মূলাঙ্কটা এখন হয় না গুগল দিয়ে, ডেট অফ বার্থ দিয়ে প্রচুর মানুষ মূলাঙ্ক বার করতে পারে, কিন্তু মানে চারিত্রিক বৈশিষ্ট্য অ্যান্ড সমস্ত কিছু এগুলোরও কিন্তু এক একটা আলাদা রেমেডি থাকে। অবশ্যই আমি তো সেগুলোও জানতে চাইবো, শুধু চারিত্রিক বৈশিষ্ট্য নয়, তাদের রেমেডি। হ্যাঁ, এক্স্যাক্টলি। মূলাঙ্ক 1, এই মূলাঙ্ক 1 কাদের হয়? যাদের জন্ম 1 বা 10 এইরকম যাদের ডেট অফ বার্থ হয় তারা কিন্তু মূলাঙ্ক 1 হয়। এই মূলাঙ্ক 1কে ইনহ্যান্স করে কিন্তু সূর্য। তো যখনই বুঝতে পারছো সূর্য ইটস আ লিডারশিপ অ্যান্ড টু মাচ পাওয়ারফুল, তো মূলাঙ্ক যাদের 1 হয় তারা কিন্তু তাদের চারিত্রিক যে বৈশিষ্ট্য, মানে তাদের মধ্যে সেই লিডারশিপ করবার ক্ষমতাটা কিন্তু ইনবাউন্ড থেকে থাকে। ওকে, তো এবার আসি মূলাঙ্ক 2। মূলাঙ্ক 2টা কি? মূলাঙ্ক 2কে কিন্তু ইনহ্যান্স করে মুন। মূলাঙ্ক 1 যেমন সান, তেমনি মূলাঙ্ক 2 কিন্তু মুন। মূলাঙ্ক 2 এর কারা আছে? যেমন যাদের 2, 1, 1, 11 এরা কিন্তু মূলাঙ্ক 2। তো মুন মানেই কি? একটা সফট যে ব্যাপারটা থাকে, তো ভীষণভাবে ইমোশনাল, এরা একটুতেই ইমোশনাল হয়ে যায় এবং অন্যকে ট্রাস্ট করে, মানে অন্যের দুঃখে আর কি বেশি কাতর হয়ে পড়ে। এটা কিন্তু মূলাঙ্ক 2 এর মানে একদম চারিত্রিকগত বৈশিষ্ট্য, মানে অন্যের কষ্টে নিজে কাতর হয়ে যায়। তো এটা মূলাঙ্ক 2 এর বৈশিষ্ট্য। এবার আসি মূলাঙ্ক 3। না দিদি, 3 তে যাওয়ার আগে আমরা একটু 2 এর এবার বেনিফিটস কিছু করা যায় বা এরকম কোনো লাকি কিছু রেমেডি যদি বলে দাও। ওটা যদি আমি বলি যে মূলাঙ্ক 2 এর জন্য কি করতে হবে, মানে সেটাকে বাড়ানোর জন্য বা কমানোর জন্য বা কন্ট্রোলিং এর জন্য কি করতে হবে, সেটাকেই তো বলা হয় রেমেডি। ওই রেমেডি কিন্তু তোমাকে কেউ এসে সেভাবে শেয়ার করে যাবে না, ওটাই তো মানুষের মেন জিনিস। আমি তোমাকে বলে দেব তোমার নাম এই অ্যান্ড নাম্বার, জন্মের তারিখ এই, তোমার কিন্তু মূলাঙ্ক এই, তোমাকে ইনহ্যান্স করছে এই, তোমার কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য এটার মধ্যে তোমাকে কিন্তু সীমাবদ্ধ থাকতে হবে না। কিন্তু আমার অডিয়েন্সরা একটু জানতে চাইবে কিছু টিপস, কি করলে অ্যাটলিস্ট সেই মূলাঙ্কের নাম্বারের ব্যক্তিরা ভালো থাকতে পারে। আমি যেমন প্রথম একদম সুন্দরভাবে জানিয়েছিলাম যে আমাদের যত মূলাঙ্ক আছে সেই মূলাঙ্কের মধ্যে বেস্ট মূলাঙ্ক হলো নাম্বার 6। তো নাম্বার 6 ইজ আ পাওয়ার অফ ভেনাস যাকে বলা হয়। তো ওই যে বললাম যে যাদের কিন্তু অনেকে ভাবতে পারে যে আমার তো নাম্বার 4, মানে আমাকে ইনহ্যান্স করে রাহু, মানে বডি নেই, এই মাথা নেই বডি আছে, সো আমি কি করব, আমার কি কিছু তাহলে ভালো হবে না?
অবশ্যই হবে। তো সেক্ষেত্রেও যাদের আছে রাহু, অনেকে বলে না যে রাহু মানে অনেক খুব তাড়াতাড়ি হয়তো কোনো অ্যাচিভ করে ফেললেও আবার নিচে ভীষণ আপস অ্যান্ড ডাউন, যে জিনিসটা মূলাঙ্ক 4-এর ক্ষেত্রে যেটা হয়ে থাকে, বা তাদের একটা মূলাঙ্ক 4-এর যে প্রবলেমটা হয়ে থাকে না, তারা ভীষণ মানে একগুঁয়ে প্রকৃতির, একগুঁয়ে ঠিক বলবো না, ইটস একটু দেখে মনে হবে অহংকারী, বা এরকম হতে পারে নিজেদের কথাটাই হলো কি শেষ কথা। তুমি আশেপাশে যাই বলো না কেন, আমি যেটা ভেবে নিয়েছি মানে আমি এটা করব, মানে আমি তোমারটা শুনবো কিন্তু আমারটা আমি করবই। তো এই যে জিনিসটা, এটা যেমন রাহু মানে যাদের মূলাঙ্ক 4, সেক্ষেত্রে তুমি কি করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু তুমি এই তুমি ভেনাসের যে জিনিসটা, মানে নাম্বার 6 হলো এমন একটা মূলাঙ্ক নাম্বার যার সহচর্যে সবাই থাকতে চায়। আচ্ছা, মানে একটা লিডারশিপ ব্যাপার আছে। একদম না, লিডারশিপ না, লিডারশিপ ইটস আ মূলাঙ্ক 1, আচ্ছা, যার প্রপার ক্ষমতায় লিডারশিপ। কিন্তু নাম্বার 6 মূলাঙ্ক এমন একটা মূলাঙ্ক যেটার ক্ষেত্রে, যেটা সহচর্যে থাকলে না তোমার পাওয়ার বৃদ্ধি হবে। কারণ মূলাঙ্ক নাম্বার 6 যাদের, ইটস আ ইন বর্ন, তাদের ভেনাস পাওয়ার থাকে, শুক্রের পাওয়ার তাদের মধ্যেই থাকে। সে তো তার ক্যারেক্টারই হচ্ছে কি নিজেকে একদম পরিষ্কার করে রাখা, ফিটফাট করে রাখা, নিজে সবসময় অ্যাক্টিভ থাকা, নিজে কি করব। এবং তুমি মূলাঙ্ক 6-এর সঙ্গে যখনই তুমি আসছো, তো তুমি তো তার সঙ্গে, তার সহযাত্রী থেকে কিছুটা সেরকম হওয়ার চেষ্টা করবে, এই ও এরকম তো আমাকে তো কিছুটা ওরকম করতেই হবে। ঠিক কথা। তো এই যে জিনিসটা, এটা কিন্তু মানে একদম যতগুলো মূলাঙ্ক আছে সব থেকে বেস্ট মূলাঙ্ক হলো নাম্বার 6। মানে একদম মাতৃসুলভ ক্যারেক্টার থেকে শুরু করে নাম যশ প্রতিপত্তি সবকিছু কিন্তু নাম্বার 6 এর মধ্যে আছে। আচ্ছা, বাকিগুলোকে একটু শর্ট ব্রিফে বলে দেবে? যেমন নাম্বার 5টা আমরা মিস করলাম, আর নাম্বার 3টা মিস করে গেছি। নাম্বার 5টা দেখো, নাম্বার 5 মিস করেছি, নাম্বার 7 মিস করেছি, 7 6 তো মানে ইটস আ পাওয়ারফুল মূলাঙ্ক, 6 এর সাথে সবাই থাকতে পারে। দেখো নাম্বার 7 যাদের আছে না, নাম্বার 7টা একটু মিস্টেরিয়াস। আচ্ছা, মানে মোটামুটি ওই তুমি ধরো 16 তারিখে যাদের জন্ম, তো এই 6 তারিখ, এটা একটু মিস্টেরিয়াস জিনিস, মানে তাদেরকে ঠিক বোঝা খুব মুশকিল অ্যাকচুয়ালি তারা কি চায়, মানে পুরোটা প্রকাশ করে না। না একদমই না, পুরোটা তো প্রকাশ করবেই না, হয়তো যেটুকু এক্সপোজ করছে তার থেকে বেশি ভিতরে রেখেছে, এবং সবসময় একটা মিস্টেরিয়াস ব্যাপার তার মধ্যে থেকেই থাকবে, সে কখনো নিজেকে পুরোপুরি এক্সপোজ কখনো করবেই না। আচ্ছা, এটা নাম্বার 7 এর একটা পুরা। নাম্বার 5 তো মানে বাইরে যে বসেই আছে আমার, সে নাম্বার 5, তো তার সাথে আমার মূলাঙ্কের ভীষণ মিল। আমার মেয়েই নাম্বার 4 রাহু, তো ওই যে বললাম ওই জন্য নাম্বার 6 এর সঙ্গে মোটামুটি যারা ইনক্লুড থাকবে, এবং অবভিয়াসলি আপনি 6, আর নাম্বার 6 আমার, নাম্বার 6 এর মধ্যে তো 6ই আছে, 15th আছে, যাদের এই নাম্বারগুলো তারা একদম এরা বিউটির, এদের যদি প্রফেশন তুমি ধরো, এক্স্যাক্টলি আমি সেই জায়গাটা দিয়ে আসতে চাইছি, সেটা হচ্ছে তুমি তো স্পিরিচুয়ালিটির সঙ্গেও ভীষণভাবে তোমার যে জায়গাটায় তুমি এখন কাজ করে যাচ্ছ, একদম প্রফেশনের সঙ্গে স্কিন এন্ড হেয়ার, এই যে পার্টটা, মানে সেটা নিয়ে তুমি যদি বলো আমাদের অডিয়েন্সকে। আমার নাম্বার 6 মূলাঙ্ক বলেই কিন্তু আমি এই বিউটি অ্যান্ড গ্রুমিং এর দিকে একেবারেই না। আচ্ছা, এটা আমার বলতে পারো, হ্যাঁ যদি বলি যে এই নাম্বার 6 আমার, তবে আমি বলবো হ্যাঁ ছোটবেলা থেকেই আমি একটু এগুলোর প্রতি মানে একদম ছোটবেলা থেকে, সেই যে যখন বললাম যে আমার বন্ধুরা আমাকে বলেই ছিল যে তুই মনে হয় একটু আলাদা, তো এটা মনে হয় ওই জন্মের পর থেকেই কিছুটা হলে হতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো হ্যাঁ নাম্বার 6 যে মূলাঙ্কগুলো, ইটস আ লাক্সারিয়াস, তারা প্রত্যেকটা সময় নিজের বিউটিকে ভীষণভাবে গ্রুমিং করতে পছন্দ করে, এবং সব থেকে বড় কথা শুধু নিজে বিউটি গ্রুমিং বলে না, একটা তুমি একটা ড্রেস সেটাকে না সবসময় ইচ্ছা হবে যে ওকে চলো নিজের মনের মতো করি, একটা কার্টিন তুমি কিনে নিয়ে এসেছো, সেটাকে একটু নতুনভাবে তৈরি করা, একটা কুশন অ্যান্ড অল, সেটাকে চলো আরো নতুন একদম সাজিয়ে রাখা, নতুন কিছু একটা তৈরি করা, তার মধ্যে একটা ক্রিয়েটিভিটি যে জিনিসটা, এটা কিন্তু একদম নাম্বার 6 এর মধ্যে একদম বিরাজমান। এবং যদি বলো প্রফেশন, বিউটি রিলেটেড যদি প্রফেশন হয়, তো এটা একদম পারফেক্ট প্রফেশন নাম্বার 6 এর সাথে। তো এই আমার জার্নি।
আর যদি কিছু জানতে চাও অবশ্যই বলো। না, ডেফিনেটলি যে সামনের সময় কাদের জন্য মানে বেশি ভালো আসছে, কোন মূলাঙ্কের নাম্বারদের জন্য? দেখো, অনেকেই বলেছে না 2025 খুব খারাপ যাবে, 2025-এ প্রচুর সমস্যা আসবে, ডিভোর্স হবে, ভীষণ স্যাড একটা ব্যাপার। কিন্তু ওরকম জিনিসটা নয়। আমাদের পুরো ইউনিভার্সটা না আপস অ্যান্ড ডাউনের ওপরে চলে। এটা শুধু 2024 2025 এরকম বলে না। তুমি তোমার কর্ম করে যাবে, আমি যেটা বললাম যে তুমি তোমারটা করে যাবে, সবসময় তোমারটা নিয়েই ভাববে, সেটা কে বাদ দিয়ে একটু বাইরের মানুষজনকে নিয়ে ভাববে। আমি সবসময় বলবো না যে ঈশ্বরকে সেবা করো, একদমই না। কিন্তু যখন তুমি সেটার মধ্যে যাবে, যেন যদি তুমি 10 মিনিটও দাও, এই যে যেটা 7 চক্র মেডিটেশন, যে আমি 10 মিনিট যদি দিই, সেই 10 মিনিটটা যেন 10 মিনিটের মতো বেনিফিটেড হয়, কোনো ভেজাল থাকবে না, তার মধ্যে যেন কোনো ভেজাল থাকে না। কারণ আমি 10:30টার পর কেন গিয়ে বসছি, আমি জানি ওই 10:30টার পরের ওই টাইমটা সম্পূর্ণ ওনাদের আর আমার টাইম, যেখানে বাইরের কিছু আর থাকবেই না। খুব ভালো। আচ্ছা দিদি, আপনি ভূতে বিশ্বাস করেন? আপার ফিলিং এর যে ঘটনাটা আমার সাথে ঘটেছিল, একটু শেয়ার যদি করেন। আমার মনে হয় এটা জানাটা উচিত। আমি 2024-এর এপ্রিলে গেছি আপার পেলিং, একটা হোটেলে আছি, 2 দিনের জন্য যাওয়া হয়েছিল ওখানকার হোটেলে 2 দিনের জন্য থাকার জন্য। তো আমি প্রথমেই যেমন জানালাম যে সব জায়গায় আমার ভোলানাথ তো যাবেই যাবে, এবং আরও একটা বড় জিনিস, আমি আমার ভোলানাথকে বাইরে নিয়ে গিয়ে কখনো ওই বেডের পাশে যে টেবিলগুলো আছে আমি ওখানে কখনো রাখি না, সাইড টেবিলে আমি রাখি না। আমি নিয়ে একদম আমার মাথার কাছেই রেখে দিই, এবং আমার মাথার কাছেও সুরক্ষিত থাকে সবসময়। মানে আমার মনে হয় উনি আমার বাচ্চা, আমি বলতে পারবো না, এটার কোনো এক্সপ্লেনেশন নেই আমার কাছে। তো যাই হোক, তো রাত তখন প্রায় 3:10 বা 2:45। আমি প্রথম দিন সোনাকে মানে আমি আমার মেয়েকে বললাম, তুই কার্টেন কেন সরিয়ে দিচ্ছিস বারবার? দুপুরবেলা, মানে আমি হোটেলে পৌঁছানোর পর সেদিন দুপুরেও বললাম যে এত ঠান্ডা, তুই কার্টেন কেন সরাচ্ছিস? ও বলছে, তোমার কি মাথা খারাপ আছে, আমি কেন কার্টেনটা সরিয়ে দেবো? তো দেখলাম কি পুরো রুমের মধ্যে এতটা কার্টেন সরানো। আমি কি করলাম, আবার টেনে দিলাম। বিকালে ঘুরতে চলে গেলাম যথারীতি। রাত্রিবেলা হোটেলে ফিরে ডিনার ফিনার সেরে ঘরে রুমে ঢুকে দেখছি সেই কার্টেন ফের সরানো। আমি যথারীতি আমার মেয়েকে ফের বললাম, তুই ফের কার্টেন সরিয়ে দিয়েছিস কেন? ও বললো কি, তুমি আমাকে কেন বারবার বলছো কার্টেন ওখানে আমি কেন সরাবো? ভালো কথা। শুয়ে গেলাম। রাত তখন প্রায় 2:45, 3:10, 3:05 এরকমই কিছু একটা সময়। বাইরে মারাত্মক বৃষ্টি হচ্ছে, মানে দেখছি আমি উঠে কার্টেনটা কিন্তু সরানো। আচ্ছা, সেই সময়ও কার্টেনটা সরানো, যেই কার্টেন আমি নিজে হাত দিয়ে সরিয়ে দিয়ে বেডে গেছিলেন। আমি 2বার মেয়েকে বলেছি, সেটা পরের কথা, কিন্তু লাস্ট টাইম তো আমি নিজে করেছি। এবং এটা কি একই দিকের ওই একই পোরশনের কার্টেনটাই সরছে? একই জায়গার কার্টেনটা সরে যাচ্ছে। আমি উঠলাম, উঠে দেখছি কি কার্টেনটা যখন সরানো, বাইরে বৃষ্টি হচ্ছে, দেখতেও ভালো লাগছে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, জানালার কাঁচ পুরো ঘোলা হয়ে গেছে। রুম টেম্পারেচার না পুরো বাস্ট করবার মতো, বরফ হয়ে যাচ্ছে, এত গরম। আমার পুরো গুজবাম্পস, কারণ আমার এত গরম লাগছে, আমি আমার হাজবেন্ডকে মেয়েকে মোটা মোটা যে ব্ল্যাঙ্কেট দিয়েছে খুলে দিচ্ছি, ওরা কি করছে পুরো টেনে নিচ্ছে, টেনে ছোট হয়ে যাচ্ছে। কিন্তু আমি যেহেতু মাঝখানে ছিলাম, আমার প্রচন্ড গরম লাগছে, মানে আমি বসে সহ্য করতে পারছি না, এত গরম। বাইরে ওই বৃষ্টি হচ্ছে, বনফায়ার ছিল, সমস্ত কিছু আমাদের বন্ধ হয়ে গেল। ঘর পুরো মানে আগুনের মতো জ্বলছে, মানে এত হিট হয়ে গেছে। ওদের খুলে দিচ্ছি, আমি বারবার দেখছি ওরা ছোট হয়ে যাচ্ছে, হচ্ছেটা কি? আমি কিন্তু কিছুই ভাবিনি, মানে আমার কোনো নেগেটিভ পজিটিভ কিছুই মনে হয়নি। আমার জাস্ট মনে হলো যে যেটাই করছো তুমি তো আছো, বাকিটা তুমি দেখো। আমি এই শুয়ে পড়লাম। তার পরদিন
আমি নিচে তো আপনি নেমে এই অবস্থায় শুনলেন, ঘুম এলো? আমি ঘুমিয়েও বললাম। আমি বললাম না যে উনি আছেন মানে পৃথিবীর কোনো শক্তি নেই। আমি নিমতলা শ্মশান থেকে ফিরে এসে আমি যখন দাউ দাউ করে চিতা দেখছি, আমার প্রথম ওই রাতটাতে মনে হচ্ছে যে আমি সহ্য করতে পারছি না, কারণ মেয়েদের চিতার ওখানে যেতে বারণ করেছিল, কিন্তু তারপরেও আমি গেছিলাম যে না আমি যাবো অ্যান্ড আমি দেখবো। তো এই কিছুদিন আগেকার ঘটনা, আমি ওটা দেখলাম। আর আমি পাশেই দেখছি আমি ভূতনাথে সবসময় যাই, মানে সপ্তাহে একদিন করে তো যাই যায়। তো আমি দেখছি বাবা ভূতনাথের আরতি হচ্ছে, এবং আমি জাস্ট ওই চোখ বন্ধ করে হেসে বলছি, কাকে দেখে আমি মানে কি মনে করছি, মানে রাম ভি উস্কা রাবণ উস্কা, এমন তুমি একজন যার বিয়েতে ভূত প্রেত পর্যন্ত এসেছিল এবং দেখছে যে কি হচ্ছে এটা। তো আমি জাস্ট ভাবলাম যে আমি কি দেখে ভাবছি, মানে কি দেখে ভাবছি, মানে এটা তো আমার ভাবনাতেও আসবে না, মানে তুমি তো থাকোই ওটা করে। তো এই যে জিনিসগুলো না। আচ্ছা, কালিম্পং এর তারপরে সকালে কি শুনলেন? সকালে আপার পেলিং। আমি সকালে যখন এবার ব্রেকফাস্টের জন্য আসলাম ড্রেস পরে, তো রাত্রে আমি শুনলাম কেউ নাকি রাত্রে ঘুমায়নি। আচ্ছা। কেউ বলছে যে তারা দুজন মেয়ে ছিল, বলছে জানালা পুরো খুলে গেল, বৃষ্টিতে জল ভিজে যাচ্ছে, কোনোভাবে জানালা আটকাতে পারছি না। কেউ বলছে সারা রাতকে কাঁদছে ফুঁপিয়ে ফুঁপিয়ে, সারাটা মানে শেষে ওই দিনটা মানে যতজন টুরিস্ট ছিল সবাই প্রত্যেকজন ফিল করেছে কিছু না, যেমন তারা সারা রাত ঘুমায়নি। তারা পরদিন হোটেল যে মালিক রিসেপশনে যিনি আছেন তাকে বলছেন যে এরকম কেন হচ্ছে, তাহলে আপনারা জানেন, আপনারা কিছু বলেননি, কিছু তো আপনারা জানেন, আপনারা বলুন কিছু। তো ওরাও হাসছে, মানে চুপই হয়েছে, কিছুই বলেনি। এটা তো ওদের বললে একদমই। তো কিন্তু আমি ওটা যখন ফিল করলাম, তার মানে আমি বুঝলাম ও তার মানে হয়েছে তো ওটাই, এখানেও করতে চেয়েছিল সেম জিনিসই, কিন্তু এত বড় পজিটিভ এনার্জি আপনার মাথার উপর, মানে বুঝেই তো ওঠেনি যে কোথায় আর কি আমি এসেছি। তো আমার সঙ্গে এত এমন ঘটনা ঘটেছে, রাত 3:10 দেখছি একটা এলিয়েনের মতো কেউ এসে মাথার সামনে খিচখিচ করছে। এটা কোথায়? আমার ফ্ল্যাটে। আচ্ছা। তো আমি চোখ খুলে আমি দেখলাম, আমি বললাম কি আমাকে ভয় দেখাচ্ছ, তুমি তো ওই, আমি জানি তুমি দেখতে চাইছো যে আমি তোমাকে কতটা ট্রাস্ট করি, আর ট্রাস্ট করে আমি ওদেরকে কিভাবে হ্যান্ডেল করি। হ্যাঁ, তো আমি এখন বলি যে তুমি আমাকে যাই করাও না কেন, আমি তো জেনেই গেছি যে তুমি কি করতে চাইছো। তো তারপর সেই এলিয়েনগুলোর কি হলো? কিছুই হয়নি, মানে আমি তো ওরা আসছে আমাকে মনে হয় কিছু বলবে বা ভয় দেওয়ার, আমি তো নিজেই হাসি এগুলো দেখে, কোনো প্রশ্নই নেই। আরো কিছু এরকম। তো এই যে জিনিসটা, এটা তো তারপর এমনও সময় হয়েছে যে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। তবে হ্যাঁ, আমি অনেস্টলি জানাই ক্যামেরার সামনে, আমি মিথ্যে বলবো না, আমি জবে থেকে বাবা ভোলানাথকে ফিল করতে পেরেছি, আমি কিন্তু তবে থেকে আমার লাইফে এমনি জানি যদি কোনো মানে নেগেটিভিটি যদিও বেশি থাকে, উনি সেটাকে পজিটিভ করে নেবেন, এটুকু আমি জানি। এবং সব থেকে বড় জিনিস আমি যেটুকু ফিল করেছি, তুমি যখন বাবার সত্যি ফিল করতে পারবে যে উনি আছেন, তখন তোমার সঙ্গে যদি কোনো নেগেটিভ জিনিস, এমনকি তোমার পাশেও যদি কোনো আশেপাশে তোমার নেগেটিভ কোনো শত্রু বা এরকম কেউ আছে বন্ধু রূপে, সেটাও কিন্তু চলে যেতে বাধ্য এবং চলে যাবেই। আমি আমার নিজের উপলব্ধি দিয়ে বলছি, চলে যেতে বাধ্য। এবং শুধু আমি বাবা ভোলানাথ বলবো না, এই যে সোমবার বাবা ভোলানাথকে করি, মঙ্গলবার দিন অনেকে প্রশ্ন করে আমাকে, ম্যাম সোমবার দিনই কেন বাবা ভোলানাথকে করব, এর কোনো সায়েন্টিফিক কিন্তু কারণ নেই। আমি বলেছি যে সোমবার বাবার দিন, বাবা প্রথম, মঙ্গলবার দিন কি করি আমরা, বজরংবলী করি, রাম করি, তো যিনি ভোলানাথ তিনি রাম, তো আমার কাছে বাবা ভোলানাথ একদম স্পেশাল, তাই সোমবার দিনটা ওনাকে দিয়েই শুরু করা হোক। তারপর তোমরা সবকিছুতে যেও, কারণ সবাইয়ের আমার মনে হয় এই যে বাবা ভোলানাথের ওপরে যে চোখটা আছে না, এই চোখটা দিয়ে উনি সব থেকে বেশি দূরদৃষ্টি দিয়ে দেখতে পান, যেটা আমার মনে হয় এই যে অনেকে সোমবার বলে, মঙ্গলবার দিন কেন নয়, বার প্রত্যেক দিনই সমান, কিন্তু ওই যে বললাম এর কোনো সায়েন্টিফিক কারণও নেই, আজও পর্যন্ত এর কোনো লজিকও খুঁজে পাওয়া যায়নি
যে কেন সোমবার দিনটাই স্পেশালিটি দিয়ে বাবাকে পুজো দিতে হবে, কিন্তু ওটাই মানা যে ওটাকে বাবার জন্মবারও হিসেবে ধরে বোধহয় না, এটাও কোনো সায়েন্টিফিক কারণ তুমি পাবে না। কিন্তু এই যে আমি বললাম না তোমাকে অ্যাস্ট্রোলজির সঙ্গে সায়েন্স রিলেটেড, নিউমারোলজিস্টের সাথে সায়েন্স রিলেটেড, এটার কিন্তু তুমি কোনো সায়েন্টিফিক তথ্য পাবে না। তুমি যদি দেখতে চাও গোড়াতে এর কোনো সায়েন্টিফিক তথ্য নেই। এটা তো আমাদের বাবার বার হলো সোমবার, শুরুর দিনটাই বাবার নাম দিয়ে শুরু করা যায়। সব থেকে প্রথম আর প্রধান হলে তুমি। ঠিক কথা। এবার কি হয়েছে, কালের সময় পরিবর্তন হয়েছে, বাবা ভোলানাথ এসছেন, বিষ্ণু এসছেন, এক একটা সময় এক এক অবতার। কোনো সময় রাম এসছেন, কোনো সময় আমাদের কৃষ্ণ এসছেন, কিন্তু জিনিসটা তো একটাই। ঠিক কথা দিদি, আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি। সবসময় আমরা চাইবো তুমি ভালো থাকো, পরবর্তীকালেও আমাদের এরকম পডকাস্ট সেশনে তুমি টাইম দাও। ভীষণ ভালো লাগলো আজকে কথা বলে। লাস্ট আমাদের অডিয়েন্সের জন্য কোনো একটা ছোট্ট টিপস দিয়ে আমরা প্রোগ্রাম শেষ করব। আমি বলবো, অনেকেই ভাবে না যে শনি যাদের সাড়ে থাকে বা শনিতে যাদের সমস্যা থাকে তাদের অনেক কিছুতে ভয় বা কোনো কিছু ভালো জিনিস তারা করতে পারে না, বা কোনো ভালো কাজে তারা করতে গেলে সেটাতে তাদের সমস্যা আসে। আমি ছোট্ট জিনিস বলবো, মানুষের মধ্যে তোমাদেরকে অনেক কিছু করতে হবে না। মানুষের মধ্যে যেই ভেদাভেদ বৈষম্য আছে, তোমরা চাইলে না শনিবার দিন করে না একটু যারা দিন মজুর আছে, একটু যারা সুইপার আছে, একটু যারা দেখবে ভিক্ষা করে, সত্যি যাদের প্রয়োজন, তুমি বা তোমরা একটু নিঃস্বার্থভাবে তুমি বা তোমরা তাদেরকে কিছু হেল্প করবে, যেন যেই হেল্পটা করছো সেটা যেন তাদের অবশ্যই কাজে লাগে। যদি খাবার কিনে দিতে পারো তো ভীষণ ভালো হয়। শনি মানেই আমরা খুব ভয় পাই, এবং আমার তো মনে হয়, আমি বাবা ভোলানাথ মানি বলে আমার মনে হয় কি, বাবা ভোলানাথের সঙ্গে আমি শনি দেবতাকেও দেখতে পাই একই জায়গায়। তো এক বিন্দু ভয় না করে তোমরা যদি মানুষকে সেবা করো, মানুষের জন্য কিছু করো, অবশ্যই সেটা করতে হবে। দুস্থ মানুষ যাদের কিন্তু প্রয়োজন, তোমাদের ক্ষেত্রে দেখবে সেই সমস্যার সমাধান হয়ে যাবেই, কারণ এটা একদম নিয়ম নীতি। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। তো তোমরা যদি মনে করো যে আমরা ভালো থাকবো, তো তোমাদেরকেও দেখতে হবে যে তোমাদের দিক থেকে কজন বা কাউকে তোমরা ভালো রাখতে পারছো, যাদের সত্যিই ভালো রাখার বা ভালো থাকার প্রয়োজন। এইটুকু টিপস ফলো করো, দেখবে জীবনের অনেক সমস্যা থেকে তোমরা খুব সহজেই সমাধান পেয়ে যাবে। না তোমাদের মন্দিরে গিয়ে পুজো করতে হবে, না তোমাদের নিয়ম করে কিছু করতে হবে। কিন্তু যেটা আমি বলছি এটুকু, শুধুমাত্র শনিবার দিন করে যাদের এই শনিকে নিয়ে সমস্যা আছে, যারা ভয় পাও, তারা এটুকু করে দেখো, তারা কিন্তু অনেক অনেক বেশি লাভবান হবে। ধন্যবাদ।